পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিদেশগামী যাত্রীদের ভুয়া স্বাস্থ্য সনদ দিচ্ছে সরকার অনুমোদিত কয়েকটি হাসপাতাল। বারবার অভিযানেও বন্ধ হচ্ছে না এই অপতৎপরতা। রাতের অন্ধকারে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার সীমান্তে বিজিবির টহল জোরদার। আতঙ্কে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছেন না টেকনাফের জেলেরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এখনও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। সন্ধ্যায় গণভবনে শামীম ওসমান ও আইভীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রাজধানীর শাঁখারীবাজারের বেশিরভাগ ভবন। ঐতিহ্য ঘোষিত হওয়ায় হচ্ছে না সংস্কার, ভবন ধসে প্রাণহানির আশঙ্কা। এবং জাপানে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ফুকুশিমায় পারমাণবিক কেন্দ্রে সুনামির আঘাত। উপকূলীয় এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ভুয়া স্বাস্থ্য সনদ দিয়ে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে রাজধানীর বেশ কিছু বেসরকারি হাসপাতাল। এমন অভিযোগ রয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল গামকা অনুমোদিত কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে। সময় সংবাদের অনুসন্ধান আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এর সত্যতা পাওয়া গেছে। বারবার এমন অভিযোগ উঠলেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশে তীব্র বেকার সমস্যার প্রেক্ষাপটে চাকরি নিয়ে বিদেশে যেতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। 2013 থেকে 2015 এই 3 বছরে পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় প্রতি বছরই চাকরি নিয়ে বিদেশে যাওয়ার হার বেড়েছে। 2013 সালে বিদেশে অবস্থানরত শ্রমিকের সংখ্যা যেখানে ছিল 4,09,253 জন আর রেমিটেন্সের পরিমাণ ছিল 1,08,066 কোটি টাকা, সেখানে 2015 সালে তা 5,55,881 জন ও রেমিটেন্স 1,19,362 কোটি টাকা দাঁড়ায়। জীবন জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেয়া এসব মানুষের আগ্রহের সুযোগ নিয়ে প্রতারণা করছে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানীর ফকিরাপুলে র্যাব পরিচালিত অভিযানে বেরিয়ে আসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিদেশগামী যাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করে আসছে কিছু বেসরকারি হাসপাতাল। দেখা গেল যে এরকম 17 বা 18টা প্যারামিটারের মধ্যে মাত্র 3টা টেস্ট করেছে, বাকিগুলো টেস্ট না করে কিন্তু রিপোর্ট দিয়েছে। ফকিরাপুল এলাকায় প্রায় 4 বার অভিযান পরিচালনা করেছে। তারপরে কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু এখনই কাজগুলি করছে। এখানেই শেষ নয়, সৌদি আরব, কাতার ও কুয়েত সহ 6টি দেশের সংগঠন গালফ কোঅপারেশন কাউন্সিল অনুমোদিত বেশ কয়েকটি হাসপাতালের নামেও রয়েছে এমন অভিযোগ। গামকাভুক্ত যেসব মেডিকেল সেন্টারগুলো আছে, এই মেডিকেল সেন্টারগুলোর মধ্যে নানান ধরনের প্রবলেম দেখা দেয়। এই প্রবলেমগুলোই যখন আমার বাইরে কোনো ভালো মেডিকেল সেন্টারে যখন টেস্ট করা হয়, বেশিরভাগই এগুলো কোনো প্রবলেম নাই। আলজিয়াতে কন্ট্যাক্ট করার পরে উনি টাকা পয়সা নেওয়ার পরেও মেডিকেল করলাম। আগে ধরছিল বুকেতে, এখন ধরছে ব্লাডের সমস্যা। হয়রানি করে, ক্ষতিগ্রস্ত করে, ওনারের কাছে এটা প্রডিউস করবে এবং আমরা খুব জোর করেই বলবো যে আপনি এটা বিপক্ষে দেখেন কি অ্যাকশন নেবেন। এত সব অভিযোগের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। অভিযোগ কিন্তু লিখিত হতে হয়। লিখিত অভিযোগ যদি পাই তাহলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব এবং সেন্টারকে আমরা ব্ল্যাক লিস্ট করব। যাদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি, বিদেশ যাওয়ার ক্ষেত্রে তারাই আবার নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, যার মধ্যে অন্যতম স্বাস্থ্য পরীক্ষার এই বিষয়টি বারবার নজরে এলেও সে বিষয়ে কার্যকারী কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মুখে জীবন বাঁচাতে নতুন করে অন্তত 500 রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গারা রাতের আধারে দল বেঁধে নাফ নদী পাড়িয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। এ সময় অন্তত 64 জনকে দেশে ফেরত পাঠায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সেখানকার কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানায় সংস্থাটি। গত কয়েকদিনে দেশটির সেনাবাহিনীর অভিযানে 30,000 মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া নিহত হয়েছেন অন্তত 86 জন। এদিকে রাখাইনে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নতুন কয়েকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা সোমবার এই তথ্য জানায়। তবে বরাবরই এসব খবর অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। জামাইবারে তারা মিলিটারি লড়ালে যায় মারি ফেলাই এনে কেন করতে হইনি বাড়ি
তাই আরা দা ফেন্দিলা দুঃখ তারা বাড়ি হুরা দি ফেলাইয়ে রাইত 3টা বাজে গাড়ি গিয়া নৌকা তুড়ি 4টা বাজে তালা বাংলাদেশের বিশ্বরুড়ে তুড়ি হারা যে দিকে বাড়িকে দিয়েছি। উই আর অবজার্ভিং দ্য সিচুয়েশন কারেন্টলি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। তাদের নির্দেশনা মতোই সবকিছু করা হচ্ছে। ওয়েটিং ফর দেয়ার ডিরেকশন এন্ড ডিসিশন। এদিকে বাংলাদেশ মিয়ানমারের টেকনাফ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে টহল জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যেন লোকালয়ে আশ্রয় নিতে না পারে সেটি নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আছেন। রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালিয়েছে মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনী। এই অবস্থায় গত 2 দশকের মতো আশ্রয়ের সন্ধানে বাংলাদেশে আসার চেষ্টা করছে রোহিঙ্গারা, কিন্তু আগে থেকে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে না নেওয়ায় এবার বাংলাদেশ কিছুটা কঠোর অবস্থানে রয়েছে। মিয়ানমারে অস্থিরতা শুরু হওয়ার পর প্রথম দিকে রোহিঙ্গারা দিনের বেলায় নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার কারণে তারা এখন কৌশল পাল্টেছে। রাতের বেলা আসলে বোঝা খুবই মুশকিল যে কে কি কারণে অনুপ্রবেশের চেষ্টা করছে। প্রতিদিনই রাতে নৌকায় করে তারা চেষ্টা করে আমাদের এখানে অনুপ্রবেশ করার জন্য, এবং আমরা তাদেরকে সাকসেসফুলি আমরা ফিরিয়ে দিতে পেরেছি। কক্সবাজারের টেকনাফে রয়েছে মিয়ানমারের সাথে 54 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর মধ্যে বঙ্গোপসাগর যেমন রয়েছে তেমনি রয়েছে দুদেশের পাশ দিয়ে বয়ে যাওয়া নাফ নদী। অভিযোগ রয়েছে সীমান্ত পেরিয়ে স্থলভাগে পৌঁছাতে পারলেই স্থানীয় লোকজন তাদের আশ্রয় দিচ্ছে। তাই পুলিশ এবং উপজেলা প্রশাসন রয়েছে কিছুটা উৎকণ্ঠার মধ্যে। ওরা যদি উইদাউট কোনো ভ্যালিড কাগজপত্র ছাড়া আসে এবং ওদেরকে যদি কোনো এখানকার স্থানীয় লোকজন আশ্রয় দেয় তাহলে এটা অবশ্যই একটি অপরাধ। সুতরাং সেই অপরাধের জন্য তার জন্য তো পানিশমেন্টের ব্যবস্থা আছে। অবৈধভাবে কোনো লোক বৈধ পাসপোর্ট বা কাগজপত্র বেঁধে ঢুকতে না পারে, এজন্য আমরা এবং বিজিবি কোস্টগার্ড সর্বাত্ম প্রস্তুত। এই অবস্থায় অনুপ্রবেশ প্রতিরোধে নাফ নদীতেও টহলের ব্যবস্থা করেছে বিজিবি। নদীর পাড় ধরে যে সমস্ত বিওপি আছে সবগুলো বিওপিতেই অলমোস্ট আমরা আমাদের স্পিড বোট দিয়েছি। এছাড়াও ভাসমান ডিউটি পোস্ট তৈরি করেছি যে সমস্ত এলাকাতে বেশি অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত জায়গায়। সঠিক পরিসংখ্যান না থাকলেও গত 1 সপ্তাহে বিজিবি অন্তত 400 অনুপ্রবেশকারীকে নাফ নদী থেকেই ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রাখা হয়েছে সীমান্তরক্ষী বিজিবিকে। নাফ নদীর পাশাপাশি স্থলভাগ দিয়ে তারা টহল দিয়ে যাচ্ছে। একই সাথে এ ধরনের সুউচ্চ টাওয়ারের মাধ্যমে নজরদারি করা হচ্ছে পুরো সীমান্ত এলাকায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারের সহিংসতার কারণে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছেন না টেকনাফের জেলেরা। এছাড়া চলতি মাসে 3 দফায় বাংলাদেশি 12 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এতে চরম আতঙ্কে আর দুর্দশায় দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো। বিজিবি বলছে আটক জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমারের সঙ্গে আলাপ চলছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী, এখানে প্রতিদিন হাজার হাজার জেলে নৌকা দিয়ে মাছ শিকারে ব্যস্ত থাকতেন, কিন্তু বর্তমানে মিয়ানমারের সহিংসতার কারণে বন্ধ রয়েছে মাছ শিকার। এতে ঘাটে নোঙর করা আছে শতাধিক নৌকা। জেলেরা বেড়িবাঁধের ওপর বসে অলস সময় পার করছেন, তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। গত 3 থেকে 11 নভেম্বরের মধ্যে নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূল থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি 12 জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেপল্লীতে বিরাজ করছে আতঙ্ক। এতে মাছ ধরতে নাফ নদী ও সাগরে নামছেন না তারা। না থাকা বাহিনীর সাথে মুসলিমদের সংঘর্ষের কারণে, গোলাগুলির কারণে বিজিবি না করে দিছে। আমরা এখন মাছ ধরতে এখন আমরা প্রচুর বেকায়দায় আছি। আমরা তো নদীতে নামতে পারি না। বার্মার নাশাকারা যে এখানে যে আমাদেরকে জাল বাসাতে দেয় নাই। নাফ নদীতে মাছ চাইতে যায়, আমাদেরকে মায়ানমার সীমানার থেকে নাশাকা বাহিনী নিয়ে যায়, ওখানে ক্যাম্পে দিয়ে আটকে রাখে। এখানে আমাদের আত্মীয় স্বজনকে ফোন করা হয় গিয়ে টাকা পাঠাও। নাফ নদী ও সাগরে মাছ শিকার এবং মিয়ানমারে আটক বাংলাদেশি 12 জেলেকে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধি। এটা সমাধান করে যাতে জেলেরা মাছ ধরতে পারে, এই বিষয়টা যাতে একটু সরকার উচ্চ পর্যায়ে যাতে সমাধান করা হয়, এটাই আমাদের দাবি থাকবে। তবে বিজিবির কর্মকর্তা জানালেন আটক বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমারের সাথে আলোচনা চলছে। তাদের যে আইনগত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখে তারা যেন আমাদের জেলেগুলোকে স্বল্প সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। জেলা মৎস্য কর্মকর্তার দেয়া তথ্য মতে টেকনাফ ও সেন্ট মার্টিনে 10,000-এরও বেশি জেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।
সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আছেন সহকর্মী কমল দে। সেখানকার বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ শাফেন। এক্ষেত্রে মায়ানমারের উদ্ভূত পরিস্থিতি যতটা জটিল আকার ধারণ করছে, ঠিক ততটা সতর্ক অবস্থান বাড়ানো হচ্ছে বাংলাদেশ সীমান্তে। বিশেষ করে টেকনাফ যে সীমান্ত, মিয়ানমারের প্রায় 54 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই পুরো সীমান্ত কর্ডন করে রেখেছে বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম, বিজিবি যে অধিনায়ক হিসেবে তিনি আমাদেরকে জানিয়েছেন যাতে মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই বিষয়ে যাতে তারা সতর্ক রয়েছে এবং এতে অনুপ্রবেশে বন্ধ থাকে সেই বিষয়ে তারাও সতর্ক হচ্ছে এবং সতর্কতার সাথে তারা সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে। আপনি জানেন যে 54 কিলোমিটার সীমান্তের মধ্যে বিশাল একটা অংশ রয়েছে বঙ্গোপসাগর, এরপর রয়েছে নাফ নদী। ঠিক নাফ নদীর অপর অংশটাই কিন্তু মিয়ানমার। আর এই মিয়ানমার থেকে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ ঢুকতে না পারে, বা যেহেতু জানেন যে গত 2 দশকের একটি রীতি রয়ে গেছে, কোনো সহিংসতা ঘটলে রোহিঙ্গা বাংলাদেশমুখী হয়, এবার ঠিক সেরকম ছিল। তাই এখন বিজেপি কর্তৃপক্ষ দাবি করছে দিনের বেলায় তাদের অনুপ্রবেশ একেবারে শূন্যের কোটাকে নামিয়ে এসেছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সীমান্ত কতটা কাছে। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেই টেকনাফ নেটং ঠিক অপর পাশে কিন্তু মিয়ানমার, এবং সে মিয়ানমারে স্থানীয় আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে আজকেও সহিংসতা ঘটেছে, আজকেও নির্যাতনের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু জায়গায় আগুন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকে আমরা চেষ্টা করছি যে ওখানকার যে আগুনের যে একটি চিত্র সে একটি দেখানোর জন্য সরাসরি ভাবে, অর্থাৎ সেখানে আগুন ধোঁয়া বেরোচ্ছে। আমরা স্থানীয় যারা রয়েছে বাসিন্দারা তারা আমাদেরকে সকাল থেকে অভিযোগ করছেন যে মিয়ানমার ঠিক ওই অংশের মধ্যে আগুন দেওয়া হয়েছে এবং আগুনের ধোঁয়া এখনো বেরোচ্ছে। সে মূলত সকালের দিকে ওই অংশে আগুন দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন আমাদেরকে। যে কারণে কিন্তু এই অংশের মধ্যে যেহেতু অপর অংশের এটি মিয়ানমার টেকনাফ অংশের নেটং, দমদমিয়া এবং পুরো যে নীলা এলাকাটি, সে কারণে কিন্তু বিজিবির পক্ষ থেকেও সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি আউটপোস্ট, প্রতিটি চেকপোস্ট এবং প্রতিটি পোস্টে কিন্তু 3 জন করে বিজিবি সদস্য রয়েছে। একই সাথে এখানে যে সুউচ্চ টাওয়ার রয়েছে, সেই সুউচ্চ টাওয়ারের মাধ্যমে বিজিবি সদস্যরা কিন্তু সীমান্ত এলাকাটি মনিটরিং করছে বা তদারকি করছে। সে তদারকির অংশ হিসেবে বলা হচ্ছে যে যেহেতু অনুপ্রবেশ যদি চেষ্টা হয়ে থাকে সেই অনুপ্রবেশ তারা ঠেকাবে, যাতে অনুপ্রবেশকারীদের সাথে অন্য কেউ যাতে সীমান্তে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা গতকালকে কথা বলেছিলাম যে টেকনাফের উপজেলা নির্বাহী কর্তা শফিউল আলমের সাথে, সে সাথে কথা বলেছি আমরা টেকনাফের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদের সাথে। তিনিও তারাও আমাদেরকে জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন সীমান্ত পুরোপুরি এখন পর্যন্ত নিরাপদ রয়েছে এবং কোনো রকম অবৈধ অনুপ্রবেশ তারা ঘটতে দিচ্ছে না। তবে বিজিবি কর্মকর্তারা বলছেন বা স্থানীয়রা বলছেন দিনের বেলা হয়তো অনুপ্রবেশের চেষ্টা না হলেও কিন্তু রাতের অন্ধকারে নৌকা করে কিছু রোহিঙ্গা প্রবেশের চেষ্টা করে, কিন্তু বিজিবি সদস্যরা তৎপরতা দেখে তারা আবার নাফ নদী থেকে ফিরে যায়। তবে এখন পর্যন্ত বলা যায় কড়া সতর্ক অবস্থার মধ্য দিয়েই সীমান্তের মধ্যে পাহারা চলছে এবং এখন পর্যন্ত আমার কাছে এই ছিল টেকনাফের নেটং এলাকা সীমান্ত এলাকা থেকে সর্বশেষ। দর্শক, কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে সহকর্মী কমল দে জানাচ্ছিলেন সেখানকার বর্তমান অবস্থার কথা। সময় সংবাদে আরো থাকছে, সেবা খাতে ভ্যাট ফাঁকি বন্ধে 50,000 ইসিআর মেশিন সরবরাহের সিদ্ধান্ত সরকারের, ক্যাটাগরি নির্ধারণের দাবি দোকান মালিকদের, ব্যবহার নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম আজ সন্ধ্যায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি। গতরাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে একথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত 9:15টায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন বেগম খালেদা জিয়া। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে তৈমুর আলম খন্দকার ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সহ কয়েকজন সম্ভাব্য প্রার্থী উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার কথা জানানোর পরই তৈমুর আলম খন্দকার সহ 4 জনের নাম আলোচনায় আসে। পরে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডাকে বিএনপি। গত নির্বাচনে অংশ নিলেও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট বয়কট করেন তৈমুর আলম খন্দকার। দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান করেছেন, তাদের সঙ্গে সভা করেছেন, তাদের সকলের মতামত তিনি নিয়েছেন এবং আমরা আশা করছি প্রার্থীর নাম ঘোষণা করা হবে সন্ধ্যার দিকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া সেলিনা হায়াত আইভি ও সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, নির্বাচনে দলের সব পক্ষ যেন একসঙ্গে কাজ করে সে বিষয়ে নির্দেশনা দিতেই এই বৈঠক ডাকা হয়েছে। এর আগে গতকাল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সংসদ সদস্য শামীম ওসমান। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার তাফসির বাবু। নির্বাচন নিয়ে সেখানকার বর্তমান অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, আজকে ষষ্ঠ দিন চলছে মনোনয়নপত্র নেয়ার, এবং আজকে এখনো পর্যন্ত কেউ আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। সেটি মেয়র পদে বলেন কিংবা সাধারণ কাউন্সিলর বলেন কিংবা সংরক্ষিত নারী কাউন্সিলর বলেন, কেউই আসলে আজকে মনোনয়নপত্র নেননি কিংবা জমাও দেননি। তো একটি বিষয় বলে রাখি যে গত 5 দিনে এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র পদে 5 জন সম্ভাব্য প্রার্থী, এবং এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন, এছাড়া এলডিপির প্রার্থী রয়েছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন। কিন্তু আসলে এখনো পর্যন্ত প্রধান যে আরেকটি দল বিএনপি, সেই বিএনপি থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রার্থী চূড়ান্ত করা হয়নি, এবং তাদের কেউ আজকে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তো যেহেতু আসলে আওয়ামী লীগ থেকে সংগ্রহ করা শুরু হয়ে গেছে, তারা কিন্তু তাদের কাজকর্ম শুরু করে দিয়েছেন, কিন্তু বিএনপি থেকে কে নেবেন মনোনয়নপত্র সেটি নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে। এবং আমরা যেটা দেখছি যে এর আগে তৈমুর আলম খন্দকারকে আসলে প্রার্থী করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে এবং তার পরিবার আসলে চায় না যে তিনি এখানে মেয়র পদে ইলেকশন করুন। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে অল্টারনেটিভ হিসেবে এখানে 2 জন এখন মেয়র পদে আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে একজন এখানকার যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান এবং মহানগর সেক্রেটারি এটিএম কামাল, তাদের 2 জনের নাম আলোচনায় আসছে। এবং বিশেষত জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, যিনি আসলে 7 খুন মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে বেশ নাম কুড়িয়েছিলেন, তো তিনি বেশ জোরে সোরে আলোচনায় রয়েছেন। এবং এখানকার স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন যে তৈমুর আলম খন্দকার যদি নির্বাচনে প্রার্থী না হন, তো শেষ পর্যন্ত হয়তো তাকেই বিএনপি মনোনয়ন দিতে পারে। তো এর মধ্যে আসলে আজকে তাদের মনোনয়নপত্র নেওয়ার সম্ভাবনা নেই। আর আমরা দেখেছিলাম যে জাতীয় পার্টি থেকেও কিছু তোড়জোড় হয়েছিল যে তাদের পক্ষ থেকেও হয়তো একজনকে এখানে মনোনয়ন দেওয়া হতে পারে, তবে সেক্ষেত্রে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখিনি। আর এখানে আসলে সকল প্রস্তুতি নিয়ে কর্মকর্তারা বসে আছেন, যারাই মনোনয়নপত্র কিনবেন কিংবা জমা দিবেন সেসব কার্যক্রম এখানে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। দর্শক, মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তাফসির বাবু। আপনারা দর্শক, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, কিছুক্ষণ আগে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর সাঁওতাল পল্লীতে পৌঁছেছেন। এই টিমে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুল হুদা সহ ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ। তারা এই গাইবান্ধার গোবিন্দগঞ্জের যে মাদারপুর সাঁওতাল পল্লী, সেই পল্লীতে যে সাঁওতালরা উচ্ছেদের পর রংপুর সুগার মিলের যে জমি সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে তারা যে বসতি গড়ে তুলেছিলেন, সেই বসতি থেকে উচ্ছেদের পর তারা এখন এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সাথেই মূলত তারা কথা বলছেন। তারা যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের সাথে কথা বলছেন। আসলে গত 6 নভেম্বর কি হয়েছিল সেদিনের যে ঘটনার বর্ণনা তারা শুনছেন। এর কিছুক্ষণ পরেই হয়তোবা আমরা গাইবান্ধার যে গোবিন্দগঞ্জের মাদারপুরের যে গির্জা আছে, সেই গির্জার সামনে একটি গণশুনানি হবে এবং সেখানেও তারা তাদের সাথে কথা বলবেন। এবং আমরা এই টিমের যিনি নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তারা এই সাঁওতালদের সাথে কথা বলবেন, এই বিষয়গুলো সার্বিক জানার পরে তারা প্রধানমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট যে দপ্তর, সেই সকল দপ্তরে তারা প্রতিবেদন দিবেন যে আসলে প্রকৃত ঘটনা কি হয়েছিল। একটু যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 6 নভেম্বর মূলত গাইবান্ধার এই গোবিন্দগঞ্জের যে কাটা মোড় আছে, এই মোড়ে আখ কাটাকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয়েছিল। রংপুর সুগার মিল কর্তৃপক্ষ আমাদের কাছে দাবি করেছিল যে তারা যখন আখ কাটতে আসলে সেদিন সাঁওতালরা বাধা দেয় এবং সেই বাধা দিলে পুলিশের সাথে সাঁওতাল এবং রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারীদের একটি সংঘর্ষ হয় এবং দিনভর এই থেমে থেমে সংঘর্ষ চলার পর রংপুর সুগার মিলের জমিতে যে বসতি গড়ে তুলেছিল সাঁওতালরা, সেটি কিন্তু উচ্ছেদ করা হয় এবং তাদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দেয় বলে সাঁওতালরা আমাদের কাছে অভিযোগ করেছে পুলিশের পক্ষ থেকে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য।
দর্শক, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির গণশুনানি অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যেই। আর সেখানকার পরিস্থিতির খবর জানাচ্ছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সময় সংবাদে আরও থাকছে, বিপিএল এর চট্টগ্রাম পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। সন্ধ্যায় বরিশাল বুলসের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রাজধানীর শাঁখারী বাজারের বেশিরভাগ ভবন। ঐতিহ্য হিসেবে ঘোষিত হওয়ায় চাইলেও সংস্কার করতে পারছেন না ভবন মালিকরা। এতে যে কোনো সময় ভবন ধসে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ভবনগুলোর রক্ষা ও ঐতিহ্য সংরক্ষণ সহ শাঁখারীদের জীবনমান উন্নয়নে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। শাঁখারী বাজারের ৬২ নম্বর বাড়ি। এ বাড়িতে কয়েকশো বছর ধরে বসবাস করে আসছেন সুর পরিবার। এ বছরের শুরুতেই ভূমিকম্পের আঘাতে ভয়াবহ ফাটল আর ভাঙন দেখা দেয় বাড়িটির ভেতরে বাইরে। কিন্তু ঐতিহ্যের অংশ হওয়ায় বিধিনিষেধের কারণে ভবনগুলো সংস্কার করতে না পেরে ঝুঁকি নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা। ঐতিহ্যের নামে কি আমরা জীবন্ত চিড়িয়াখানায় মানুষ বসবাস করব? আমাদেরকে ঐতিহ্যের নামে মানুষ দেখার জন্য চলে আসবে? আগে বাসস্থান অধিকার, তারপর হেরিটেজ। এর আগে কিছু নেই, না মৃত্যু না হেরিটেজ, কোনটা দেখবেন? শুধু ৬২ নম্বরই নয়, ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই এলাকার অন্যান্য ভবন মালিকরাও। রাজুকে অর্ডার পাচ্ছি না, এটা তো মৃত্যুর লগে বসবাস করতেছে আমরা। এটা কি বলেন যে পুরানো ঐতিহ্য? এটা হলো বসবাসের বিল্ডিং। আমার বাপ দাদার বিল্ডিং আমি ভাঙতে পারতেছি না। শাঁখারী বাজারের প্রায় প্রতিটি বাড়ির গল্পই অনেকটা এরকমই। বাড়ির মালিকরা চাইলেও ভবনগুলো সংস্কার বা নতুন করে ভেঙে তুলতে পারছেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবনগুলো রক্ষা এবং ঐতিহ্যের সংরক্ষণের জন্য এখনই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এখন খুব ডিজিটাল ডকুমেন্টেশন খুব ভালো একটি উপায় হতে পারে। আবার কিছু ভবন আছে যে না, শুধু ডকুমেন্টেশন করলে হবে না, এই ভবনগুলোকে স্থায়িত্ব দেওয়া যায় সম্ভব। আমরা এক্স্যাক্টলি এই বিল্ডিংগুলির চেহারা, সামনের পোর্শনটুক, বিশেষ করে রাস্তার বোথ সাইডের ফেসটাকে একদম পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে পিছনে হয়তো আমরা কংক্রিটের বিল্ডিং টিল্ডিং করতে পারি। এদিকে রাজুক বলছে, ঐতিহ্য রক্ষা করেও যাতে এই এলাকার ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য বিদ্যমান আইন সংস্কারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অচিরে আমার মনে হয় আমরা এর একটা সমাধানে আসতে পারবো আর কি, যাতে ওই বাসিন্দাদের কোনো সমস্যা না হয় আর কি। ঐতিহ্য রক্ষা করে প্লাস যারা ওখানে বসবাস করেন তারাও যাতে বাসযোগ্য পরিবেশে যাতে থাকতে পারেন। 1971 সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনীর দেয়া গান পাউডারের আগুন আর মর্টার শেলের আঘাতে এখানকার স্থাপত্যশৈলী অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। 2009 সালে রাজুক এই এলাকার ভবনগুলোকে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সংরক্ষিত ঘোষণা করে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। পণ্য বিক্রি ও সেবা খাতে ভ্যাট ফাঁকি বন্ধে 50,000 ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার ইসিআর মেশিন কম দামে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ব্যবহার নিশ্চিত করা না গেলে সুফল মিলবে না বলে মত বিশ্লেষকদের। এক্ষেত্রে মনিটরিং ও আইনের কঠোর প্রয়োগের পরামর্শও তাদের। দোকান মালিক সমিতির অভিযোগ, কোন ক্যাটাগরির দোকান ইসিআর ব্যবহার করবে এনবিআর সেটা নির্ধারণ করে না দেয়ায় সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। যথাযথভাবে ভ্যাট আদায়ে 2008 সালে প্রথম 11টি খাতে ইসিআর মেশিন ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। তারপরেও এনবিআর এর হিসাবে এখন পর্যন্ত ইসিআর ব্যবহারকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 742টি। অধিকাংশ প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে না ইসিআর। এ প্রেক্ষাপটে 2017 জুলাইয়ের নতুন সম্পূরক শুল্ক ও মূসক আইন বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে ইসিআর ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সম্প্রতি এক সভায় সুলভ মূল্যে ব্যবসায়ীদের এই মেশিন সরবরাহের ঘোষণা দেন অর্থমন্ত্রী। I am importing 50,000 SCRs and I shall sell them to you at the price, at their cost price. তবে এনবিআর এর এই সাবেক চেয়ারম্যানের মতে, ব্যবহার নিশ্চিত করা না গেলে কম মূল্যে ইসিআর সরবরাহ করেও কোনো লাভ হবে না। ইসিআর মেশিন আমরা 2008 সাল থেকেই দিছি, দিয়ে দেখছি যে ওই দোকানের সামনে রেখে দেয়, ওটা ব্যবহার করে না। আপনি এটা এনশিওর করবেন, ওই দোকানদার যদি এটা না ব্যবহার করে আপনি তার বড় ধরনের ফাইন করেন। আর দোকান মালিক সমিতির অভিযোগ, ইসিআর সরবরাহের আগে ব্যবহারকারী প্রতিষ্ঠানের মানদণ্ড নির্ধারণ করতে হবে, অন্যথায় অসম প্রতিযোগিতার ফলে ক্রেতা হারাবেন তারা। এসআরওতে যে কথাটা বলা আছে, বড় মাঝারি যারা, তাদের এখানে ইসিআর বসানো হবে। কত স্কয়ার ফিটের দোকান হলে সে মাঝারি হবে,
কত টাকা ক্যাপিটাল হলে সে মাঝারি হবে, এই জিনিসটা আমরা ক্ল্যারিফিকেশনের জন্য তাদেরকে বহুবার বলছি, তারা এটা ক্ল্যারিফাই করতেছে না। এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হবে জানিয়ে এনবিআর এর কর্মকর্তারা জানান, এখন ভ্যাট অনলাইন সার্ভার থাকায় ইসিআর মেশিন ব্যবহারের বিষয়টি মনিটরিং করা যাবে। যেহেতু মেশিন নিশ্চিত হবে, সেহেতু তারা আমাদের সঙ্গে বসলে তাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করে দেবো। এখন আমরা সার্ভার এস্টাবলিশ করেছি, এখন ইসিআর মেশিন দিলে আমরা এটা কানেক্ট করবো। আগে এটা না থাকলে হয়েছে কি অফিসারদের বাজারে ঘুরে ঘুরে মনিটর করতে হতো। রাজস্ব কর্মকর্তাদের মতে ইসিআর মেশিন ব্যবহার করলে ব্যবসায়ীদের পক্ষে হিসাব রাখা সহজ হবে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষা জীববৈচিত্র্যে সমৃদ্ধ মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওরের মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা। সুনামগঞ্জের দুটি উপজেলার প্রায় 100 বর্গ কিলোমিটারের অপার সম্ভাবনার হাওর যেন সেজেছে অপরূপ সৌন্দর্যে। ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র হিসেবেও, কিন্তু অবকাঠামো আর যোগাযোগ ব্যবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত সম্ভাবনাময় এ পর্যটন এলাকাটি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। নীল আকাশের সাদা মেঘ পাহাড়ের খেলার ধারা স্বচ্ছ জলরাশিতে নেমে এসে মোহনীয় রূপ সৃষ্টির দৃশ্যের দেখা মেলে টাঙ্গুয়ার হাওরে। শীত মৌসুম জুড়ে নীল পানিতে ভেসে থাকা সমৃদ্ধ জলবনের রাশি এবং দেশি ও অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকে এই এলাকা। মেঘালয়ের আকাশসম পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা নেমে এসে সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরের প্রায় 100 বর্গ কিলোমিটারের এই হাওরে পড়েছে। প্রকৃতির অপরূপ এই দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। খোলা আকাশ আর নদী নালা, তারপর পাহাড়, এগুলো খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত আকর্ষণীয় এই টাঙ্গুয়ার হাওর। তবে টাঙ্গুয়ার হাওরের মোহনীয় রূপ দেখতে আসা পর্যটকরা শোনালেন নানা ভোগান্তির কথা। এইখানে পর্যটকদের কোনো বিশ্রামের জায়গা নেই, এইখানে বিশুদ্ধ পানিরও কোনো ব্যবস্থা নাই। এইসব জিনিস নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। অন্যদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানালেন অসহায়ত্বের কথা। আমরা তো সীমিত আয়ের পরিষদ, ইউনিয়নে তো হাওয়ার এরিয়া অনেক ব্যয়বহুল ব্যাপার। তবে পর্যটকদের নিরাপত্তা সহ অন্যান্য সুবিধা বাড়াতে উদ্যোগের কথা শোনালেন পুলিশের সিলেট বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। এই বিষয়গুলি আমরা আমাদের সরকারের উচ্চ পর্যায়ে জানেন, তারাও কাজ করছেন। আমরা আমাদের পক্ষ থেকে পর্যটন পুলিশের পাশাপাশি অন্যান্য যে আনুষঙ্গিক যে সুবিধা অসুবিধাসমূহ এগুলো আমরা তুলে ধরব। সিলেট থেকে টাঙ্গুয়ার হাওরে যেতে সড়ক পথে 107 কিলোমিটার পাড়ি দিয়ে নৌপথে যেতে হয় 8 কিলোমিটার। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। ভোলার চরফ্যাশনের 7 লাখ মানুষের একমাত্র অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির বেহাল দশা। পরিত্যক্ত ভবনের বারান্দা, স্টোর রুম ও সিঁড়ির নিচে জীবনের ঝুঁকি নিয়ে চলছে রোগীদের চিকিৎসা সেবা। ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে থাকেন রোগী, চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। এ অবস্থায় দ্রুত ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত মে মাসে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ছাদ ধসে 4 জন রোগী আহত হন। এরপর শিশু কর্নার, নারী ও ডায়রিয়া ওয়ার্ডের রোগীদের হাসপাতালের বারান্দা, স্টোর রুম ও সিঁড়ির নিচে গাদাগাদি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এসব জায়গায় বৈদ্যুতিক পাখা ও লাইট না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 1962 সালে নির্মিত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি গত বছর পরিত্যক্ত ঘোষণা করা হয়। 7 লাখ মানুষের চিকিৎসার জন্য বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রোগীদের পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। ছাদ ভাঙ্গি পড়ে, কোনো সিট পাইতেছি না, জায়গা পাইতেছি না, ওয়াল ভাঙ্গা পড়ে, এখন আমরা বারিন্দা নিয়ে রোগী নিয়ে অনেক কষ্টে আছি। আমাদেরকে জায়গা দিয়েছে স্টোর রুমে, যেখানে মাল সামানা রাখে ওই জায়গায় এখানে ফ্যান নাই, কোনো আলো বাতাস নাই। এক বিছনার ভিতরে 2জন 3জন করে রোগী রাখা হয়েছে, কোনো কারেন্ট নাই, ফ্যান নাই। আমরা বড় কষ্টেতে আছি, এর চেয়ে কষ্ট আর শুরু আছে শেষ নাই। পাশাপাশি আমরা যারা হসপিটালের স্টাফ আছি, ডাক্তার, নার্স, আয়া, তারাও আমরা সবাই আসলে এর জন্য স্বাস্থ্য ঝুঁকির মধ্যে
আছে। জরুরি ভিত্তিতে আরেকটি বিল্ডিংটা নির্মাণ করা না হইলে রোগী সহ আমাদের প্রশাসনিক কাজকর্ম চালানো কঠিন হয়ে পড়তেছে। তবে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য 11,75,00,000 টাকার একটি প্রকল্প স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। হাসপাতালটি ভেঙে পুনর্নির্মাণের জন্য এই সিটির মাধ্যমে একটা প্রাক্কলন তৈরি করে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট দিয়ে আসছি এবং এই সিটিকে এই ব্যাপারে অবহিত করা হয়েছে। চরফ্যাশন হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন 5 থেকে 600 এবং ইনডোরে 80 থেকে 85 জন রোগী চিকিৎসা নেন। সময় সংবাদ, ভোলা। রাজধানীর মিডফোর্ট এলাকায় নকল, ভেজাল ও অনুমোদনহীন বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় গতকাল বিকেল থেকে শুরু হওয়া প্রায় 6 ঘণ্টাব্যাপী অভিযানে আনুমানিক 1.5 কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধের মধ্যে বেশিরভাগ বিদেশ থেকে আমদানিকৃত ওষুধের নকল বলে জানিয়েছে প্রশাসন। স্কয়ার কোম্পানির নাম ব্যবহার করে নকল ওষুধ বানানোর অভিযোগে একজনকে আটকও করা হয়। পাশাপাশি নকল ওষুধ মজুদ ও বিক্রির দায়ে 3 জন ব্যবসায়ীকে 3 লাখ টাকা করে জরিমানা করা হয়। আমরা প্রায় 2 ট্রাকের মতো অবৈধ নকল ওষুধ উদ্ধার করেছি, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এতে আমরা 4 জনকে 3 লক্ষ টাকা করে জরিমানা করেছি এবং আরেকজন রয়েছে যে নকল ওষুধ তৈরি করে বিভিন্ন এস্টাবলিশড কোম্পানির নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছে, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের বাইরের খবর। জাপানে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর 1 মিটার উচ্চতার ঢেউ দেশটির উত্তর পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় ভোর 5:59 ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের 10 কিলোমিটার গভীরে। এর পরপরই 3 মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয় উপকূলীয় এলাকায় এবং সেখান থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শক্তিশালী ঢেউয়ের আঘাতে উপকূলের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। তবে বাড়তি সতর্কতা হিসেবে কুলিং ব্যবস্থা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে 2011 সালের মার্চে 9 মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানায় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনায় 18,000-এরও বেশি মানুষ মারা যায় ও নিখোঁজ হয়। এদিকে জাপানের এ ভূমিকম্পের কিছু সময় পরই নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে 5.6 মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 146 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনায় আহত 2 শতাধিক মানুষকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ, সেনা ও জরুরি উদ্ধারকারী দল। দুমড়ে মুচড়ে যাওয়া সবগুলো বগি উদ্ধারে ভারী যন্ত্র ব্যবহার করছে তারা। উদ্ধার কাজ শেষের দিকে উল্লেখ করে রেল মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এখন বগিগুলো ক্রেন দিয়ে তুলে নিচে কোনো মরদেহ রয়েছে কিনা তা দেখা হচ্ছে। দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রী সুরেশ প্রভু জানান, ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। রোববার ভোরে কানপুর থেকে 100 কিলোমিটার দূরে পাখরায়ানের কাছে পাটনা ইন্দোর এক্সপ্রেসের 14টি বগি লাইনচ্যুত হয়। রেল লাইনের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গোলা হামলায় 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানায় ডন। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে 2টি শিশু রয়েছে। জবাবে পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালালে 6 ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরও 18 ভারতীয় সেনা। তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। খবরে বলা হয়, আজাদ কাশ্মীরের ভীমরাগ জেলার ক্রস বর্ডার এলাকায় গোলা হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। জবাবে পাকিস্তানি সেনা সদস্যরা গুলি ছুড়লে এ হতাহত হয়। এর আগে গেল শনিবার কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে 4 শিশু নিহত হয়। এছাড়া আহত হয় আরও 2 জন। কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করার পর থেকে প্রায় 2 দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। বিপিএল ক্রিকেটের খবর। আজ দুপুর 1টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। এ ম্যাচে হারলে রংপুরের কাছে শীর্ষস্থান হারাবে খুলনা। 6 ম্যাচে 5টি জয় ও 1 হারে 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
শফিউল, জুনায়েদ, রিয়াদ, কেভিন কুপারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে উঠছে খুলনা টাইটান্স। 6 ম্যাচে 13 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শফিউল ও 6 ম্যাচে 10 উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় 4 নম্বরে আছেন জুনায়েদ। এর আগের দেখায় রংপুরের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র 44 রানে অল আউট হয়ে যায় খুলনা। তাই এই ম্যাচে প্রতিশোধের আশায় থাকবে খুলনা। এ পর্যন্ত 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রংপুর আছে টেবিলের 3 নম্বরে। রংপুরের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ডেভিড মিলারের টুইট। খোদ মালিকপক্ষ তার আসার কথা নিশ্চিত করলেও শেষ পর্যন্ত মিলার নিজেই জানিয়ে দিয়েছেন তিনি বিপিএলে খেলতে আসছেন না এবছর। এদিকে সন্ধ্যায় আরেক ম্যাচে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে বরিশাল বুলস। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:45-টায়। 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে বরিশালের অবস্থান 4 নম্বরে, সমান 3 জয় ও 3টি হার মুশফিকুর রহিমের দলের 2 ভিত মুশি ও শাহরিয়ার নাফিস। 224 রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিক ও 217 রান নিয়ে তৃতীয় শাহরিয়ার নাফিস। আগের দেখায় মালান নাফিসের দুর্দান্ত পারফরম্যান্সে ফিকে হয়ে যায় তামিমের 75 রানের ইনিংস। 7 ম্যাচে 3 জয় ও 4 হারে 6 পয়েন্টে চিটাগংয়ের ভান্ডারে। 7 ম্যাচে 204 রান করে চিটাগং ভাইকিংসকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামের সন্তান তামিম। প্রথম ইনিংসে 150, দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি। এবছর বিসিবির প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক অনূর্ধ্ব-19 লঙ্গান ভার্সন ক্রিকেট লিগে এমন ব্যাটিং দর্শনে নজর কাড়েন নারায়ণগঞ্জের কিশোর রায়ান রাফসান। তাই তো স্বপ্ন পূরণের অন্যতম সেতু বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলে তিনি। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সাফল্য আনতে ব্যাট হাতে অবদান রাখতে চান এই প্রতিভাবান ব্যাটসম্যান। দলকে কিছু দেওয়া সবচেয়ে বড়, এটাই তো লক্ষ্য থাকা দরকার। দলকে দিতে পারলেই তো সবচেয়ে বেশি লাভ হবে, আর এটাই তো। ক্যামেরার সামনে এবারই প্রথম, তাই চোখে মুখে ছিল কিছুটা জড়তা। তবে ব্যাট হাতে কিন্তু প্রতিপক্ষের বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক রায়হান রাফসান। গেল মার্চে অনূর্ধ্ব-19 লঙ্গান ভার্সন ক্রিকেট লিগে টর্নেডো ব্যাটিং করেছেন নারায়ণগঞ্জের এই টকবগে কিশোর। প্রথম ইনিংসে 154 রানের দুটি ছড়ানোর পর দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে স্পটলাইটে আসেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বার্তা দেওয়া রায়হান রাফসানে দূরবীন চোখ ক্রিকেট বোর্ডেরও। তাই তো অনূর্ধ্ব-15 আর 17 দল পেরিয়ে মূল যুব দলের সুযোগ পাওয়া রায়হান রাফসানের দারুণ মুগ্ধ অধিনায়ক সাইফ হাসানও। রাফসান খুবই ভালো ব্যাটসম্যান, আমি ওর সাথে অনেকদিন ধরে আছি। আমি আন্ডার-14 আরও ছোট আন্ডার-12 থেকে ওর সাথে আমরা একসাথে খেলি, একই ডিভিশনের প্লেয়ার আমরা। বিপদের সময় থেকে সে পারফর্ম করছে, 150 মারছে, বড় বড় ইনিংস খেলছে, 200 মারছে। তো খুবই ভালো একটা ব্যাটসম্যান। এরকম ব্যাটসম্যান মিডিল অর্ডারে থাকাতে মানে টিমের জন্য খুব ভালো এটা। তখন তো এত কিছু ছিল না, তখন ছিল যে আমি ওই টিমে বিসিএল যেই সেন্ট্রাল জোনে ছিলাম তখন ওই টিমে জানতে আমি পারফর্ম হিসেবে থাকতে পারি, রেগুলার পারফর্ম করতে পারি। ডাবল সেঞ্চুরি মারার পর তো সবার ফিলিংস যা বলে বোঝানো যাবে না, মানে ওটা নিজের ভিতরে থাকে ফিলিংস। 2018 সালে নিউজিল্যান্ডে হবে যুব বিশ্বকাপ। স্বপ্নের সেই মঞ্চ রাঙানোর বাসনা রায়হান রাফসানের, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ অনেক লম্বা। তাই আসন্ন এশিয়া কাপ মঞ্চে নিজ প্রতিভার বিস্ফোরণ ঘটাতে চান 18 ছুঁই রাফসান। এদের মতো প্লেয়ার থাকলে টিমের একটা গোল সেটিং করা যায়, মানে আমরা পারবো বড় বড় খেলা জিততে পারবো, তারপর ভালো একটা মানে সেমিফাইনাল এরকম টার্গেট করা যায় এরকম প্লেয়ার থাকলে। 19 দলে এশিয়া কাপে আমরা একটা ভালো পারফর্ম করে আসবো টিম হিসেবে, এটাই এখন আমাদের ইচ্ছা, মানে লক্ষ্য। আগামী 13 ডিসেম্বর মাঠে গড়াবে যুবদের এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশন, যেখানে নিজের জন্যই শুধু না দলের জন্য বিশেষ কিছু করার দীপ্ত প্রতিজ্ঞা রাফসানের। এগ্রেসিভ মাইন্ডে খেলি সবসময়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। হকির খবর। এইচএফ কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল হংকংয়ের মাঠে চাইনিজ তাইপেকে 4-2 গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ চাইনিজ তাইপেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। জিমি চয়নদের একচ্ছত্র আধিপত্যে দিশেহারা হয়ে পড়ে চাইনিজ তাইপে। ম্যাচের 17 মিনিট থেকে গোল উৎসবের সূচনা করে অলিভার কার্জের শিষ্যরা। বাংলাদেশের হয়ে গোল করেন রোমান সরকার। এরপর 24 মিনিটে লিডটাকে দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। আর 29 মিনিটে বাংলাদেশের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির অসাধারণ এক গোলে 3-0 গোলের লিড পায় বাংলাদেশ। এরপর দুটি গোল হজম করলেও ম্যাচের 56 মিনিটে বাংলাদেশের পেনাল্টি কর্নারের স্পেশালিস্ট চয়ন গোল করলে 4-2 গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জিমি আশরাফুলরা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিদেশগামী যাত্রীদের ভুয়া স্বাস্থ্য সনদ দিচ্ছে সরকার অনুমোদিত কয়েকটি হাসপাতাল। বারবার অভিযানও বন্ধ হচ্ছে না এই অপতৎপরতা। রাতের অন্ধকারে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার সীমান্তে বিজিবির টহল জোরদার। আতঙ্কে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছেন না টেকনাফের জেলেরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। সন্ধ্যায় গণভবনে শামীম ওসমান ও আইভীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রাজধানীর সাকরি বাজারের বেশিরভাগ ভবন। ঐতিহ্য ঘোষিত হয়, হচ্ছে না সংস্কার, ভবন ধসে প্রাণহানির আশঙ্কা। এবং জাপানে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ফুকুশিমায় পারমাণবিক কেন্দ্রে সুনামির আঘাত। উপকূলীয় এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।